আট্টু আট্টু, আজ আমাদের পরীক্ষা আছে না? হ্যাঁ হ্যাঁ, আজ আমাদের পরীক্ষা। তোমার পড়া হয়ে গেছে? আমি তো কিছুই পড়িনি চেম্মি। মিথ্যে বলো না, আমি সব জানি। আট্টু সব পড়ে ফেলেছে। না, আমি সত্যি কিচ্ছু পড়িনি। এই কথাটা তুমি আগের এক্সামের সময়তেও বলেছিলে, কিন্তু তুমি পরীক্ষায় প্রথম হয়েছিলে। তখন তো আমার ভাগ্য ভালো ছিল। আমি তখনও পড়াশোনা করিনি আর এখনো করিনি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, দেখো আমরা স্কুলেও পৌঁছে গেছি। তোমরা এত দেরিতে কেন এসেছো? এখানে আসার সময় একটা বিশাল বড় সাপ আমাকে জড়িয়ে নিয়েছিল। তারপর ওই সাপ আমায় খেতে আসছিল। আট্টু, একদম মিথ্যে বলবে না। আমি মিথ্যে কেন বলবো? আমি তো সত্যি বলছি। বিশ্বাস না হলে চেম্মিকে জিজ্ঞেস করো। হে ভগবান, কি মিথ্যে কথা! আট্টু, আসতে যাও, রাস্তায় সাপ খোপা থাকতে পারে। আমাকে ভয় পাওয়ানোর চেষ্টা করো না। একটা সাপ আমায় ছোবল মেরেছে। ওটা সাপ নয় বোকা, ওটা তো জঙ্গলি একটা গাছ। মিথ্যে মিথ্যে কথা বলো না আট্টু। তখন আমরা কোনোভাবে পালিয়ে যাই। আমি অনেক সাহসের সাথে ওই পায়ে জড়ানো সাপটাকে বের করে জঙ্গলের মধ্যে ছুঁড়ে দিলাম। বললেই হলো, ওটা তো সাপ ছিলই না, জঙ্গলি গাছ ছিল। কত মিথ্যে কথা বলো তুমি, খুব খারাপ ব্যাপার। আরে আরে, শেম শেম। আরে আরে, শেম শেম। কি হয়েছে বাচ্চারা? সবাই নিজের জায়গায় বসো। তো তোমরা সবাই এক্সামের জন্য তৈরি? হ্যাঁ টিচার। আরে ওখানেই দাঁড়াও। তুমি এখানে দেখতে পাচ্ছ না আমি দাঁড়িয়ে আছি? ও আসলে আমি প্রথমে তুমি ওটা খেয়ে নাও। টিচার, পেটু পুনাম তো খেতেই থাকে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আর সময় নষ্ট করো না। আজ তোমাদের ওরাল এক্সাম হবে, তাহলে সবাই রেডি? হ্যাঁ টিচার। প্রথম প্রশ্ন, জঙ্গলের সব থেকে ভালো গায়ক কে আছে? কিট্টু তুমি বলো। এই কে গো? কাক কাক। টিচার, কাক। ভুল, বলো আমায় ঠিক উত্তর কে বলবে? আমি বলতে পারি টিচার। আচ্ছা বলো আট্টু। কোয়েল, কোয়েল সবচেয়ে সুন্দর গান গায়। শাবাশ, একদম সঠিক উত্তর। হ্যাঁ, চিটার। পরের প্রশ্ন, জঙ্গলের রাজা কে? চিম্মি তুমি বলো। জানি না টিচার। কে আমাকে বলবে? আচ্ছা ঠিক আছে, তুমি বলো। বাঘ। খুব ভালো। পরের প্রশ্ন, আমাকে বলো পাখিদের মধ্যে সবথেকে সুন্দর কে নাচ করতে পারে? পর্নাম তুমি বলো। টিচার, ময়ূর। আরে আসো আসো, তুমি লেট কেন? আসলে আমি ঠিক আছে ঠিক আছে, বসো। আরে এখানে বসবে না, অন্য কোথাও গিয়ে বসো। তোমার পাশে আমি কিছুতেই বসবো না। এই যে, এখানে বসো। পুন্না, শেয়ালের সাথে বন্ধুত্ব করবি না। আরে বন্ধুরা, আমরা তো সবাই এখানেই থাকি, এখানে কেউ আছে না নয়। আমার যেটা মনে হলো আমি বললাম। পুন্নান ঠিকই বলেছে, স্বার্থপর লোকের সাথে বন্ধুত্ব করার থেকে অন্য কারোর সাথে বন্ধুত্ব করা ভালো। বাচ্চারা, শেয়ালের সঙ্গে তোমরা বন্ধুত্ব করেছো দেখে আমি খুবই খুশি হয়েছি। কিন্তু একটা কথা বলো, তোমরা আট্টু খরগোশের সঙ্গে কেন বসছো না? আমরা এমন কারোর সাথে বন্ধুত্ব কেন করব যে আমাদের ঠকায়? আমরা এমন কারোর সাথে বন্ধুত্ব কেন করব যে আমাদের মিথ্যে বলে? আমরা এরম কারোর সাথে বন্ধুত্ব কেন করব যে সবসময় নিজের কথা চিন্তা করে? ও, আমি জানি না তোমাদের মধ্যে কি হয়েছে, কিন্তু একটা কথা বলি তোমাদের, সবাইকে সবসময় একসাথে নিয়ে চলা উচিত।
এবং কাউকে দূরে ঠেলে দিয়ে না। ভুল করলে পরে সেই বন্ধুকে ভুলটা শুধরে দিতে হবে। আমরা চেষ্টা করব টিচার। হ্যাঁ টিচার, আমরা দূর থেকে দূরে সরে যাব না। কুঞ্জি সোনা, তুমি খাবার খেতে খেতে কোথায় যাচ্ছ? বেশি দূরে যাবে না কিন্তু। যদি আমি খেতে খেতে দূরে চলে যাই তাতে সমস্যাটা কি? তুমি তো আমাকে দেখতেই পাচ্ছ। সেটা নয় সোনা, তোমার কোনো বিপদ হবে না। মা সব সময় তোমাদের উপর সব দিক থেকে খেয়াল রাখে। সব সময় মার জ্ঞান শুনতে শুনতে বোর হয়ে গেছি। স্বাধীনভাবে বাঁচার ব্যাপারটাই নেই। যদিও আমরা কোনো বিপদে পড়েও থাকি, তাহলে আমাদের খেয়াল আমরা ঠিকই রাখতে পারবো। এই সব হলো তোমাদের বোকামো। শত্রু আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য তৈরি। একবার তোমরা বড় হয়ে যাও, তারপর তোমরা যেখানে চাও সেখানে যা খুশি খেতে পারো। যাই হয়ে যাক না কেন, আজকে তো আমরা খেতে যাব আর খেলবই। সেটা কিছুতেই হবে না। আমাদের ছাড়া তোমরা কোথাও যাবে না। আমরা যাব, আমরা তো যাবই আজকে খেতে। তোমাদের আসার কোনো দরকার নেই মা। আরে দাঁড়াও তোমরা, এভাবে একা একা তোমরা যেও না। যারা মায়ের কথা শোনে না আর নিজেদের মতো থাকে, তারা ঠিকই সময় এলে বুঝবে। আর কি বলবো, বাচ্চারা মায়ের কথা না শুনলে বিপদে পড়বে। আমি তো বলিনি, ও বলেছে। তোমাদেরকে কি আমি বলে দিইনি যে আমাদের এই বাচ্চাগুলোকে একটু চোখে চোখে রাখবে? আমরা যদি সময় করে না আসতাম তাহলে ওই দুষ্টু কাকটা এক পলকেই। এসব হয়েছে না শোনার কারণে। ওদের অভিযোগ হলো যে ওদের মা ওদের সবসময় পেছনে পড়ে থাকে আর ওদের জ্বালাতন করে। বাচ্চারা এদিকে এসো। তোমাকে কে বলেছে যে মা তোমাদের যে খেয়াল রাখে সেটা তোমাদের জ্বালাতন করবার জন্য? ও বলেছিল। না না, আমি তো কিছু বলিনি, এটা তো ওই বলেছিল। কে তুমি এখন বুঝতে পারলে তো মা বাবা সঙ্গে না থাকলে তার কি হয়? বুঝতে পেরেছি, মাকে অসম্মান করা কখনো উচিত নয়। বাচ্চারা কথা না শুনলে কিন্তু বিপদ আসতে পারে, তাই আমাদের বাবা মায়ের কথা শোনা উচিত। যদি মাঝখানে ওই মোড়কগুলো না আসতো না, তাহলে আমি সব বাচ্চাগুলোকে তুলে নিয়ে উড়ে চলে যেতাম। একই জিনিস বারবার বলে কোনো লাভ নেই। ধরে নাও যে যা হচ্ছে তা তোমার ভালোর জন্যই, বুঝলে? খুশি থাকবো। ওই মোড়কগুলো আমার পিঠের উপরে উঠে আমার মাথায় ঠক্কর মারছিল। ওহ কমন মাস্টার, আমি এই ব্যথা সহ্য করতে পারছি না। ওই দুই শক্তিশালী মুরগি, ওই বাচ্চা মুরগিগুলোর আসল শক্তি। তুমি ততক্ষণ ওদেরকে হাত লাগাতে পারবে না যতক্ষণ ওরা আশেপাশে থাকবে। আমার ফুটো কপাল, যদি এরকমই চলতে থাকে তাহলে হয়তো ক্ষুধার্তই মরতে হবে। তোমার ইচ্ছা তখনই পূর্ণ হবে যখন তুমি এই মুরগি দুটোর মধ্যে দ্বন্দ্ব লাগাবে। মাস্টার, এরকম কোনো উপায় আছে কি যাতে আমরা ওদেরকে একে অপরের বিরুদ্ধে লড়াতে পারি? একটা রাস্তা আছে। এই মাস্টার তোমাকে সব বলে দেবে। ওই যে ওপরে। আরে কাল যেটা হলো তুমি কি তাতে খুশি নও? না না, খুবই সন্তুষ্ট। তোমরা দুজন একদিনেই আমাকে ভালো বানিয়ে দিয়েছো। তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আন্তরিকভাবে ধন্যবাদ বলছি তোমাদের। আপনার জন্য তো ভালোই। কিন্তু তোমাদের দুজনের মধ্যে এখানে দলপতি কে আছে? দলপতি?
আমাদের মধ্যে এরকম কিছু নেই। সবার মনে একটা না একটা দলপতি তো থাকবেই, এমন লিডার যে সবার থেকে শক্তিমান। তোমাদের দুজনের মধ্যে যার মধ্যে সব থেকে বেশি শক্তি আছে ওই তো আসল দলপতি। তাহলে আমাকে বলো যে তোমাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী আসলে কে? আঙ্গওয়ালান কাকা সবচেয়ে বেশি শক্তিশালী। এই না না, থাঙ্গাওয়ালাম কাকু হলো সব থেকে বেশি শক্তিশালী। আমাদের দুজনের শক্তি প্রায় সমান সমান। না না, এরকম তো কখনো হতেই পারে না। সব প্রজাতির মধ্যে একটা তো ভালো, শক্তিশালী এবং বুদ্ধিমান লোক থাকেই। ভালো করে দেখো, তোমরা নিজেদের নির্ণয়ের মধ্যেই এখনো ঠিক নও। তাহলে তোমরাই বলো তোমাদের মধ্যে শক্তিশালী কে আছে? হ্যাঁ, এখানে সব থেকে বেশি শক্তিশালী তো আমি। তুমি? সত্যি? তুমি যদি চাও তাহলে আমরা লড়তে পারি, প্রমাণ হয়ে যাবে কে বেশি শক্তিশালী। চলে এসো, দাঁড়িয়ে আছো কি জন্য? হ্যাঁ, মারো 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 ওকে, মারো আরো আরো জোরে, ওকে আরো মারো, উড়ে উড়ে মারো। হ্যাঁ, এই তো ঠিক আছে, নাও মারো ওকে, মারতে থাকো। মোরগদের এই মূর্খতার কারণে গরুরের দুষ্টু বুদ্ধি তারা বুঝতে পারল না, এবং তার ফলে নিজেদের মধ্যে লড়াই করে তারা নিজেদের এবং বাকি সবার জন্য বিপদ ডেকে আনলো। খেয়ে ফেলো, উড়িয়ে দাও, গলা কেটে ফেলো, ওকে ছিঁড়ে রেখে দাও। বেশ ভালো, প্রথমে আমি এই আধমরাগুলোকে নিয়ে যাব। ও, এই সব কিছু করা কত সোজা ছিল। ওই কোমান মাস্টারের বুদ্ধিটা এখন কাজে লেগে গেল। ওরে বাবারে! এক নদীর পাড়ে একটা পাথরের উপর একটা ছোট্ট ইঁদুর বসে কিছু চিন্তা করছিল। বেচারা ইঁদুর, ও খুবই চিন্তায় ছিল। ঠিক তখনই সেখান দিয়ে একটা খরগোশ হেঁটে যাচ্ছিল। ইঁদুরটাকে এভাবে চিন্তায় বসে থাকতে দেখে সে তার দিকে এগিয়ে গেল। আরে, তুমি এরকম এখানে দুঃখী হয়ে বসে আছো কেন? আগে তো তোমাকে কখনো এই জঙ্গলে দেখিনি। তুমি কি অন্য কোনো জঙ্গল থেকে এসেছো? না গো খরগোশ, নদীর ওই পারে আমার বাড়ি। আচ্ছা, তাহলে তুমি এই জঙ্গলে কি করে এলে? ওই বাড়ির লোকেরা আমায় এই জঙ্গলে ছেড়ে দিয়ে গেছে। এটা তো খুব খারাপ হয়েছে, এখন কি করবে? আমি জানি না খরগোশ, আমি বাড়ি যাব। আমি আমার বাবা মার কাছে যাব। তাহলে দেরি করছো কেন? যাও আর দেখা করে এসো। আরে খরগোশ, আমি তো সাঁতার জানি না। তুমি কি আমায় নিয়ে যেতে পারবে? আমিও তোমার মতো, আমিও সাঁতার কাটতে জানি না বন্ধু। প্লিজ, যেভাবেই হোক আমায় একটু সাহায্য করো। তুমি চিন্তা করো না, আমরা কোনো না কোনো রাস্তা পেয়ে যাব। চলো আমার সাথে। তোমার নাম কি? কুঞ্জন। এইভাবেই কুঞ্জন ইঁদুর আর খরগোশ নদীর পাড় থেকে একসাথে হাঁটতে হাঁটতে ঘন জঙ্গলের মধ্যে চলে গেল। আমি তোমাকে চিঙ্কন নামের একটা সারস পাখির সঙ্গে দেখা করাবো। চিঙ্কন চেষ্টা করলে তোমাকে নদীর ওপারে নিয়ে যেতে পারবে। এরপর তারা অনেক আশা নিয়ে তারা দুজন চিঙ্কন সারসের কাছে যায়। হ্যাঁ ব্যাং ভাই, আমি সত্যি কথা বলছি। আমি একবার হাতিকে পিঠে চাপিয়ে উড়ছিলাম। আমাকে নিয়ে ইয়ার্কি হচ্ছে? দুটোকেই ঠোঁট মেরে দেবো। যাও এখান থেকে। হ্যালো চিঙ্কা। কি ব্যাপার? আমি তোমার কাছে একটা সাহায্যের জন্য এসেছি। আমি তোমাকে সাহায্য করতে পারবো না, বুঝেছ? পারবো না সাহায্য করতে। যাও। আরে বলছি তো, যাও এখান থেকে। আরে প্লিজ এরকম বলো না। আমি যা খুশি বলবো, সেটা আমার ব্যাপার। চলো, যাও এখান থেকে। আমার এই লম্বা ঠোঁটটা দেখো। খরগোশ আর কুঞ্জন ইঁদুর সারস পাখির কাছে সাহায্য চাইতে এসেছিল, কিন্তু সে ওই সময় খুবই রেগেছিল, তাই তারা কোনো সাহায্যই পেল না। খরগোশ আর কুঞ্জন ইঁদুর খালি হাতেই
চিঙ্গনের সঙ্গে দেখা করে ফিরে এলো। এবার আমরা কি করব খরগোশ? তুমি মন খারাপ করো না, একটু ধৈর্য ধরো। কোনো না কোনো রাস্তা ঠিক বেরিয়ে আসবে, তাড়াহুড়ো করো না। হাঁটতে হাঁটতে তারা আবার নদীর পাড়ে এসে পৌঁছলো। ঠিক সেই সময় ইকরু নামের এক কচ্ছপ, যে কিনা খরগোশকে জানতো, নদীর জলের ভিতর থেকে বেরিয়ে পাড়ে চলে এলো। এই দেখো খরগোশ, এটা তো কচ্ছপ না? হ্যাঁ তাই তো। ওহো, আরে খরগোশ বন্ধু যে, এখানে কি কাজে এসেছো? আর কি বলবো তোমাকে ইকরু, আমার এই ইঁদুর বন্ধুটাকে নদীর ওপারে কি করে নিয়ে যাবো এটাই ভাবছি। ওহো, তাহলে এই ব্যাপার, আমার উপরে উঠে বসো, আমি নিয়ে যাচ্ছি তোমায়। শোনো বন্ধু, সাবধানে বসবে, নদীতে কিন্তু একটা ভয়ঙ্কর কুমির আছে। আরে বন্ধু, তুমি এরকম কেন বলছো? যেন আমার উপর তোমার কোনো ভরসাই নেই। এরকম কোনো ব্যাপার নয় ইকরু, কুমির চলে এলে ওর থেকে কি করে বাঁচবে? প্লিজ কিছু বলো না খরগোশ, আমাকে যেতেই হবে, আমার বাবা মা আমার জন্য অপেক্ষা করছে। আমি জানি বন্ধু, কিন্তু আরেকটু ধৈর্য ধরো, আমরা অন্য কোনো রাস্তা বের করব। না, কোনো দরকার নেই, আমি ওর সঙ্গেই চলে যাচ্ছি। আরে বন্ধু, চিন্তা করো না, আমি কোনো দুর্ঘটনা ছাড়াই বা কোনো রকম সমস্যা ছাড়াই ইঁদুর বন্ধুকে ওপারে পৌঁছে দেব। কচ্ছপের পিঠে বসে যাত্রা শুরু করে ইঁদুরটি খুবই মজা পেল। সে মনে মনে ধরেই নিয়েছিল যে সে বাড়ি ফিরছে, আর সেই জন্য সে খুব খুশিও ছিল। নদীতে ফুটে ওঠা পদ্ম ফুলের উপরে অনেক ভ্রমর আর প্রজাপতি ঘুরে বেড়াচ্ছিল। ওদের পথের অর্ধেক যেতে না যেতেই ইঁদুরটি কচ্ছপের সামনে কুমিরকে দেখতে পেয়ে খুবই ভয় পেয়ে গেল। ওরে বাবা, কুমির! হে বন্ধু, এবার আমরা কি করব? তাড়াতাড়ি চলো, না হলে ও আমাদের খেয়ে নেবে। এই, আমার সামনে দিয়ে পালাবার সাহস কি করে হয়? দেখুন কুমির বাবু, আমাদের কোনো ক্ষতি করবেন না, আমাদেরকে ছেড়ে দিন। কেন নয়, আমি তোমাকে ছেড়ে দেব, খাওয়ার পরে ধারে নিয়ে গিয়ে ছেড়ে দেব। এখন তুমি এখানেই দাঁড়াও। কুমির দাদা, আমি বাড়ি যাব, আমায় ছেড়ে দাও। আমার সামনে যেই আসে সেই প্রাণে মারা যায়। বেচারা ইঁদুর, এবার ওকে আমি কি করে বাঁচাই? এই কচ্ছপ, আমরা যদি একটু চোর পুলিশ খেলি কেমন হয়? এই, আমি পুলিশ, তোমরা পালাও। যদি আমি তোমাদের ধরে ফেলি তাহলে আমি তোমাদের খেয়ে ফেলবো। সেই সময় নদীর পাড়ে একটা প্রজাপতি এসে খরগোশের সাথে দেখা করল, আর তার নিজের চোখে দেখা সমস্ত ঘটনা খরগোশকে বলে দিল। খরগোশ আর প্রজাপতি এবারে একসাথে গিয়ে চিঙ্কনের সাথে দেখা করবে বলে ঠিক করে। কিন্তু চিঙ্কন কি আমাদের সাহায্য করবে প্রজাপতি? করবে, আমার কাছে একটা আইডিয়া আছে, তুমি শুধু আমাকে ওই চিঙ্কনের কাছে নিয়ে চলো খরগোশ। চিঙ্কন, ওই পুকুরটার কাছে চিঙ্কনকে পাওয়া যাবে। হাই চিঙ্কন দাদা। আরে কে চাই কে? যদি তোমার কোনো সাহায্য দরকার হয় তাহলে সেটা কিন্তু আমি করতে পারবো না। না দাদা, সাহায্য লাগবে না। তাহলে কি দরকার? আসলে হয়েছে, ওই নদীতে যে কুমিরটা আছে ও বলেছে যে ওর থেকে তাড়াতাড়ি নাকি আর কেউ নদী পারই করতে পারবে না। আচ্ছা, এই ব্যাপার, এত অহংকার। আচ্ছা, তাহলে এটাই ছিল প্রজাপতির আইডিয়া। হ্যাঁ চিঙ্কন, ওই কুমিরটা তোমাকে চ্যালেঞ্জ করেছে। আমি ওকে বলেছি চিঙ্কন কিন্তু খুবই বুদ্ধিমান, হাতিকেও পিঠে বসিয়ে নিয়ে যেতে পারে, এতটাই শক্তিশালীও। আরে তুমি তো সব সত্যি কথাই বলেছো খরগোশ, আমি তো এতটাই শক্তিশালী। আর সেই জন্যই তো দাদা আমরা ওর চ্যালেঞ্জ নিয়ে নিয়েছি। আমরা একটা ইঁদুরকে একটা কচ্ছপের উপর বসিয়ে ওকে ওর কাছে পাঠিয়ে দিয়েছি। তাহলে তুমি আমায় বলো আমাকে করতে কি হবে? ও বেশি কিছু নয়, তোমাকে শুধু ইঁদুরটাকে নদীর ওপারে নিয়ে যেতে হবে, তারপর ফিরে আসতে হবে। আচ্ছা, এইটুকু করতে হবে? এ তো খুবই সহজ, এক চুটকিতে করে দেব। চলো যাওয়া যাক। চিঙ্কনের সাথে খরগোশ আর প্রজাপতি দুজনেই নদীর দিকে যেতে থাকলো। ঠিক সেই সময় নদীতে, আরে কচ্ছপ, তুমি এই শ্যাওলার চারিদিকে ঘুরছো, আমার যে মাথা ঘুরছে ভাই। তাহলে আমাদেরকে ছেড়েই দাও। হ্যাঁ, এটাই ঠিক, তুমি না এই শ্যাওলার চারিদিকে ঘুরে বেড়াও। ও, যদি আমি খরগোশের কথাটা শুনতাম তাহলে বিপদে পড়তে হতো না। তুমি ঠিকই বলেছ,
আমি কিছু না ভেবেই যেতে শুরু করে দিলাম। যদি আমরা খরগোশের কথাটা শুনতাম তাহলে এসব কিছুই হতো না। কোথাকার বাচ্চা কুমির ইঁদুরকে চ্যালেঞ্জ করছে। না, তোমাকে বাঁচিয়ে নিয়েছি। এইভাবে বেচারা ইঁদুর নিজের গ্রামে পৌঁছে গেল। ইঁদুরটির বাবা মা তার জন্য অনেক অপেক্ষা করছিল। কোনো কিছু না ভেবেই ভুল সিদ্ধান্ত নিয়ে বিপদ ডেকে আনার জন্য কচ্ছপটি মনে মনে খুবই দুঃখী ছিল। খরগোশ ওই প্রজাপতিটির বুদ্ধির অনেক প্রশংসা করল। আর এদিকে সারস পাখি চিঙ্গন কুমিরকে হারিয়ে দিয়ে গোটা জঙ্গলের একদম স্টার হয়ে গেল। অনেক সময় আগে কিঙ্কিনি নামে একটা নদী ছিল। নদীটা ভীষণ সুন্দর দেখতে ছিল, আর ওই নদীর আশেপাশে অনেক গাছপালাও ছিল। আর সেই গাছপালাগুলোর মধ্যে একটা খুব সুন্দর আর বড় ডুমুর গাছ ছিল। সেই গাছে অনেক ডুমুর ফল ফলত, আর সেই গাছে দুটো বন্ধুও থাকতো, বালেন এবং কাঠবিড়ালি। এই পাকাটা আমার। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই খা এটা। বাহ, এই ডুমুরগুলো কি সুন্দর মিষ্টি তো। এই ডুমুরগুলো খুব মিষ্টি। আমিও পেয়েছি। দারুণ। সত্যি বলতে ডুমুরগুলো এত মিষ্টি যে আমিও অনেকগুলো খেয়ে ফেলেছি। আমাকেও ডুমুর দেবে নাকি? খুব খিদে পেয়েছে। হ্যাঁ, কুমির আবার ফল খায় নাকি? কেন, কুমির ফল খেতে পারে না বুঝি? ভায়া, ফলগুলো খুব মিষ্টি। আর কয়েকটা পাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, খাও খাও, পেট ভরে খাও ভালো করে। আহা, ধন্যবাদ বন্ধু, আমার পেট ভরে গেছে। এবার আমি আসি। হ্যাঁ ঠিক আছে, কিন্তু তোমার নাম কি? মুরক্কান আমার নাম। আর তোমার নাম কি? আমার নাম বালন, আর এর নাম হলো কান্নান। ঠিক আছে বন্ধুগণ, আবার দেখা হবে। হ্যাঁ বন্ধু, এসো। কুমির? ও আচ্ছা, তুই কি ওকে চিনিস? আচ্ছা, ওর সঙ্গে বন্ধুত্ব করা কি ঠিক হবে? তুই এরকম বলছিস কেন? এই কুমিরটা খুব ভালো। বেচারা, ও হলো একটা কুমির, আর ও সুযোগ পেলেই সবাইকে খেয়ে ফেলতে পারে, বুঝলি তুই? ও আমাদের দুজনকেও খেয়ে ফেলবে। আমাদের ওর থেকে দূরে থাকা উচিত। আরে বাহ, ওই ঝিলের পাশে পাহাড়ের গায়ে বেশ পাকা পাকা কলা ধরেছে, তুই দেখেছিস? এই কোথায় হয়েছে? আরে ওই পাহাড়ের গায়ে, চল না আমরা ওখানে যাই। ও না না না, আমি যাব না, তুই গিয়ে খেয়ে আয়। আমি তো তোকে নিয়ে যাওয়ার জন্য এসেছি, আর তুই? না, বরং তুই যা, আমি আমার একটা বন্ধুর জন্য অপেক্ষা করছি। ও নিশ্চয়ই ওই কুমিরটার জন্য। হ্যাঁ, কি হয়েছে কি তাতে? যখন তুই নতুন বন্ধু পেলি, এই পুরনো বন্ধুটাকে এত সহজে ভুলে গেলি, তাই না বল? না, মোটেই নয় সেটা। ঠিক আছে, আমি চললাম তাহলে। কিঙ্গিনী নদীর ঠিক উল্টো পারে একটা কুমির বাস করত, যার নাম ছিল মুরকান। সেও সেই ডুমুরের স্বাদটা জানত। সে ডুমুর খেতে খুব ভালোবাসত, আর সেই ডুমুর খেতে সেই কুমিরটা রোজ সাঁতার কেটে আসতো। ওই কুমিরটা তো এখনো এসে পৌঁছলো না।
এখানে আর কতক্ষণ বসে থাকবো? অনেকক্ষণ ধরে অপেক্ষা করছো বুঝি? আবার কি, এই ডুমুরগুলোকে সঙ্গে নিয়ে তোমার জন্য কতক্ষণ বসে আছি জানো? ক্ষমা করবে বন্ধু, একটু আটকে গেছিলাম কাজে। ভাই, কি মিষ্টি! আরে খাও খাও, তোমার জন্য অনেক আছে। কি মিষ্টি ভাই! আজ আমার ডুমুরের আরো আর একটা থোকা চাই, দেবে? কেন বলো তো? ঘরে বসে আরাম করে করে খাবে বুঝি? না ভাই, আমার বউয়ের লাগতো, মিলির জন্য। ও আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে। তাহলে একটা কেন, দুটো থোকাই নিয়ে যাও। দাঁড়াও একটু। অনেক অনেক ধন্যবাদ বন্ধু। তখন সেই বাঁদর ডুমুরগুলোর দুটি থোকা কুমিরটিকে দিয়ে দিল। মুরগান সেই ডুমুরগুলোকে নিয়ে নদীতে সাঁতার কাটতে কাটতে বাড়ির দিকে এগিয়ে গেল। মিলি, এই দেখো, তোমার জন্য আমি কি এনেছি। ডুমুরের থোকা, খেয়ে দেখো একবার। এই ফলগুলো কি মিষ্টি, তাই না? আমাকে আমার একটা বন্ধু দিয়েছে, ওয়ালান। ওয়ালান বাঁদর। বাঁদরটা সারাক্ষণ এই ডুমুরটাই খায়। হ্যাঁ, এই ফলগুলোই যদি এত মিষ্টি হয়, তাহলে যে বাঁদরটা রোজ দিন এগুলো খায় তার হৃৎপিণ্ডটা কত মিষ্টি হবে? ওটা এত মিষ্টি হবে যেন মধু। মিলি, ওটা আমার বন্ধু হয়, এই কারণেই ও আমাকে এতগুলো ডুমুর পেড়ে দিয়েছে। সেসব ঠিক আছে, কিন্তু আমার ওই বাঁদরটার হৃৎপিণ্ড চাই। কিন্তু এটা আমি কি করে করবো মিলি? ও, তাহলে তুমি তোমার বউকে এরকম ভাবে বলবে? যাও, আমি তোমার সঙ্গে কথা বলবো না। মোরগান মিলির কথাগুলো শুনে খুব কষ্ট পেয়ে ওই গাছের দিকেই এগিয়ে চলল। বাঁদর কি এখানে নিয়ে আসতে কিছু একটা ফোন দিয়ে আটতে হবে আমায়। এই বন্ধু, আলান। আরে বন্ধু, তুমি এসে গেছো? কি হয়েছে বলো? ডুমুর বুঝি কম পড়ে গেছে? না বন্ধু, তা নয়। এসো, আমার সাথে এসো। আমি যাব, কিন্তু কোথায় যাব? আমার বাড়িতে। ও আচ্ছা, তোমার বাড়িতে? আর কোথায়? আমার বাড়িতে। আমার বউ মিলি কিছুতে বাড়িতে টিকতেই দিচ্ছে না। যে কিনা এত সুন্দর ডুমুর দিল, তাকে একবার অন্তত আমাদের বাড়িতে নিয়ে এসো, এটাই বলে যাচ্ছে। আচ্ছা, তাহলে তোমার জন্য অনেক সুন্দর খাবার বানিয়েছে আমার বউ। ওখানে মিষ্টি খাবার আছে? সব কিছু আছে। তুমি একবার আমার বাড়িতে তো চলো। বাহ! তাহলে আমরা ওখানে যাব কি করে? জলে তো আমি যেতে পারবো না, আমি তো সাঁতার কাটতেও জানি না। আরে, তুমি আমার পিঠের উপর বসে পড়বে, আমি তোমায় আরামসে আমার বাড়িতে নিয়ে চলে আরে যাব। বাহ, এ তো দারুণ ব্যাপার। আমি জলের উপর দিয়ে যেতে পারবো, আর ওখানে গিয়ে ভালো মন্দ খাবারও পাবো। এসো এসো। তারপর মুরগান বাঁদর বন্ধুটিকে নিজের পিঠের উপর বসালো, আর তারপর নিজের বাড়ির দিকে চলতে শুরু করলো।
যখন মুরগা নদীর মাঝে এসে পৌঁছালো তখন ও বাঁদরটিকে তার নিজের মনের কথাটা বলে দিল। শোন রে বাঁদর, আজ তুই কোনো খাবার পাবি না, তুই আজকে আমাদের খাবার। আরে তুমি এগুলো কি বলছো ভাই? তোকে খাবার খাওয়াবো বলে নিয়ে যাচ্ছি না রে, তাহলে আমার বউ নীলির তোর হৃৎপিণ্ডটা চাই, এই জন্য তোকে নিয়ে যাচ্ছি রে। ও হলো একটা কুমির আর ও সুযোগ পেলেই সবাইকে খেয়ে ফেলতে পারে, বুঝলি তুই? ও আমাদের দুজনকেও খেয়ে ফেলবে। এ বাবা, তুমি তো এইসব কথা আমাকে আগে বলনি। আচ্ছা শোনো, আমি এতগুলো ডুমুর পেড়ে নিয়ে এলাম, তাও আবার তোমার বউ মিলিকে উপহার দেওয়ার জন্য। ভালান বুঝতে পারলো যে কিছু না কিছু গন্ডগোল হচ্ছে, তাই ও কুমিরকে বলল, আমি আমার হৃৎপিণ্ড তোমার বউকে দেওয়ার জন্য তৈরি আছে, কিন্তু কিন্তু কি? যাতে আমার হৃৎপিণ্ড কেউ নিতে না পারে, ওই জন্য আমার হৃৎপিণ্ড আমি ডুমুর গাছের উপরে তুলে দিয়ে এসেছি, তাও আবার একটা পাত্রের মধ্যে। তুমি যদি আগে আমাকে বলতে তাহলে আমি ওটাকে নিয়েই আসতাম। তাহলে এখন কি করব আমরা? কি আর করব, চলো বরং গাছ থেকে সেটাকে পেড়ে নিয়ে আসি। আরে ও দুষ্টু কুমির, তুমি মোটেই আমার বন্ধু নও, তুমি হলে আমার শত্রু। এই বাঁদর, তুই তাড়াতাড়ি তোর হৃৎপিণ্ডটা নিয়ে আয়। তুমি একটা বোকার হদ্দ, হৃৎপিণ্ড ছাড়া কেউ কি কখনো বাঁচতে পারে? আর তাছাড়া হৃৎপিণ্ড কি কেউ কখনো কোনো জায়গায় বার করে রাখতে পারে? হ্যাঁ, আরে ভায়া, তুমি বুঝতে পারছো না। তোমাকে আর কিচ্ছু বলতে হবে না, আজকের পর থেকে তুমি কখনো এখানে আসবে না, আর আমিও তোমাকে ডুমুর খাওয়াবো না। তুমি একটা বিশ্বাসঘাতক, বুঝতে পেরেছো? বেরিয়ে যাও। তারপর থেকে সেই বিশ্বাসঘাতক কুমিরটি কিঙ্গিনী নদী থেকে চলে গেল, আর তারপর আর কোনোদিনও সেখানে ফিরে আসেনি। আর এইদিকে বালান আর কাঠবেড়ালি দুজনেই ওই ডুমুর গাছে বসে খুব সুখে তাদের সারা জীবন কাটিয়ে দিল।